Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক দিন প্রায় তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট টপিকস এর উপরে রিপোর্ট রাইটিং এর বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে তোমাদের পরীক্ষাকে মাথায় রেখে। আশা করছি তোমরা ক্লাসগুলো দেখছো, ফলো করছো এবং অবশ্যই প্রত্যেকটি টপিক তোমরা বাড়িতে প্রস্তুত রাখছো পরবর্তী পরীক্ষার জন্য। সামনেই তোমাদের ডাব্লিউবিপি এসআই পরীক্ষা, কেপি এসআই পরীক্ষাও রয়েছে। সেই পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং এর টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে 50টা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর রিপোর্ট রাইটিং নিয়ে আমি ক্লাস তৈরি করেছি। আশা করছি সেই ক্লাস তোমরা দেখেছো এবং তোমরা সেখান থেকে অবশ্যই কোন কোন টপিক পড়তে হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেগুলো সম্পর্কে তোমরা জানতে পেরেছো এবং সেই টপিকগুলো নিয়ে আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি যেখানে সেই টপিকের উপর যে রিপোর্ট রাইটিং এর ক্লাসেসগুলো সেগুলো একসাথে ওই প্লেলিস্টে করা রয়েছে। তোমরা অবশ্যই সেই প্লেলিস্ট আমার যে চ্যানেল সেখান থেকে পেতে পারো কিংবা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা সেই রিপোর্ট রাইটিং এর প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই ক্লাসেসগুলো দেখো, প্রত্যেকটা টপিক তোমরা রেডি রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস, যেখানে নতুন একটি টপিক নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। এই টপিকটা তোমরা বেশ কদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো টপিকের উপরে ক্লাস দেবার জন্য, সুতরাং আজকে সেই টপিক নিয়ে আমরা রিপোর্ট রাইটিং আলোচনা করব। রাইট এ রিপোর্ট অন দিল্লি রেড ফোর্ট ব্লাস্ট। গত সপ্তাহে দিল্লির খুব বিখ্যাত একটি ঐতিহাসিক স্থান রেড ফোর্ট, তার সামনেই, তার খুব কাছেই মেট্রো স্টেশনের বাইরে আমরা দেখতে পেয়েছি যে একটি গাড়িতে হঠাৎ করেই ব্লাস্ট হয়, একটি গাড়িতে হঠাৎ করেই এক্সপ্লোশন হয় এবং সেই এক্সপ্লোশনে বেশ কিছু মানুষ মারা যান, বেশ কিছু মানুষ আহত হন এবং এই যে ব্লাস্টের ঘটনা, হঠাৎ করেই একটা জনবহুল এলাকাতে যেখানে ট্রাফিক একটি গাড়ি এসে দাঁড়ালো এবং তারপর সেই গাড়িটি ব্লাস্ট করলো, সেই ঘটনাতে অবশ্যই সমগ্র দেশ কিন্তু অ্যালার্ট হয়ে গেছে এবং সেখানে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা ইনভেস্টিগেট করছে বিষয়টা যে এই ব্লাস্টের পেছনে কারা দায়ী বা কোনো জঙ্গি সংগঠন দায়ী কিনা বা এটা কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি কিনা, এই সমস্ত বিষয়গুলোই খতিয়ে দেখা হচ্ছে ইনভেস্টিগেশনে এবং আমরা কিছু কিছু তথ্য ধীরে ধীরে জানতে পারছি যে কাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বা কোথা থেকে তাদেরকে উদ্ধার করা হচ্ছে এবং কোন এক্সপ্লোসিভ এই কার ব্লাস্টে ইউজ করা হয়েছিল সেই সমস্ত তথ্য এক এক করে আমাদের হাতে উঠে আসছে। আমরা পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে এই রিপোর্ট রাইটিংটা আজকে নিয়ে এসেছি। আমি আশা করব তোমরা অবশ্যই এই রিপোর্ট রাইটিং এর ক্লাসটা খুব ভালো মতো দেখবে এবং রিপোর্টটা তোমরা তৈরি রাখবে তোমাদের পরীক্ষার জন্য। দেখো, এই রকম রিপোর্ট রাইটিং লিখতে গেলে তোমাদেরকে অবশ্যই নিউট্রাল হয়ে লিখতে হবে, সেখানে কোনো রকম কোনো পার্শিয়ালিটি বায়াসনেস তোমরা দেখাতে পারবে না। ঘটনাটা যেমন ঘটেছে সেই ডেসক্রিপশনটা তোমাকে দিতে হবে। নিউজ পেপার রিপোর্টে একটি ইনসিডেন্ট যে রিপোর্ট লিখতে হয় সেভাবেই লিখতে হবে। তোমার স্পেশাল কোনো মতামত, পার্সোনাল ওপিনিয়ন কিন্তু এখানে চাওয়া হয়নি, সুতরাং সেটা মাথায় রেখেই এই ধরনের রিপোর্ট রাইটিং তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। Delhi Red Fort explosion claimed 13 by a staff reporter. রিপোর্টে হেডিং দেওয়া হয়েছে দিল্লি রেড ফোর্ট যে বিস্ফোরণ সেটা ছিনিয়ে নিয়েছে 13 জনের প্রাণ। রিপোর্টে লেখা হয়েছে বাই a staff reporter, Delhi, November 11. At least 13 people were killed and more than 40 were injured when a car exploded near Delhi's iconic Red Fort area on Monday, 10th November at 6:42 p.m. অ্যাক্সিডেন্ট রিপোর্টে ফার্স্ট সেন্টেন্সে পুরো বিষয়টা আমরা সংক্ষেপে পুরোটাই বলে দেওয়া হয়, কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, কোথায় ঘটনাটা ঘটেছে, কি ঘটনাটা ঘটেছে, কবে ঘটেছে। এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট 13 পিপল ওয়্যার কিল্ড, 13 জন লোককে মেরে ফেলা হয়েছে, তারা মারা গেছে, অ্যান্ড মোর দ্যান 40 ওয়্যার ইনজুর্ড এবং 40-এর বেশি লোক আহত হয়েছিল। এগুলো সবই আমরা প্যাসিভ ভয়েসে লিখছি। 13 পিপল ওয়্যার কিল্ড, সাবজেক্টের পরে বি ভার্ব এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ ভয়েস, এতজন লোককে মেরে ফেলা হয়েছে। অ্যান্ড মোর দ্যান 40 ওয়্যার ইনজুর্ড এবং 40-এর বেশি লোক
আহত হয়েছে যখন when a car exploded, একটা গাড়িতে বিস্ফোরণ হয় নিয়ার দিল্লির আইকনিক রেড ফোর্ট এরিয়া, দিল্লির ঐতিহাসিক বিখ্যাত জায়গা রেড ফোর্ট এরিয়া, তার কাছে এই গাড়িতে এক্সপ্লোশন হয় অন মানডে 10th নভেম্বর, 10ই নভেম্বর মানডেতে হয় অ্যাট 6:42 PM, সন্ধে 6:42 ঘটনাটি ঘটে। CCTV footage showed thick orange flames, twisted and charred vehicles and dead bodies of victims scattered on the street. বলা হচ্ছে সিসিটিভি ফুটেজ শোড, অর্থাৎ সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেখানে আমরা দেখতে পেয়েছি বা এই ঘটনা ঘটার বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম ভিডিও ফুটেজে আমরা কিন্তু সবাই দেখতে পেয়েছি যে এক্সপ্লোশন যখন হয়েছে তার পরবর্তী সিচুয়েশনটা কিরকম। তো সেখানে দেখা গেছে যে ঠিক অরেঞ্জ ফ্লেমস, সেখানে মোটা করে প্রচন্ড ঘন অরেঞ্জ ফ্লেম অর্থাৎ আগুনের অগ্নিশিখা দেখা গেছে, টুইস্টেড অ্যান্ড চার্ড ভেহিকলস, এবং বলা যেতে পারে যে দুমড়ে মুচড়ে পুরো আগুনে ঝলসে যাওয়া ভেহিকলস দেখা গেছে। ঠিক আছে, এই যে চার্ড কথাটা হচ্ছে আগুনে পুরো দগ্ধ হয়ে বা ঝলসে যাওয়া ভেহিকলস, অ্যান্ড ডেড বডিজ অফ ভিকটিমস স্ক্যাটার্ড অন দ্য স্ট্রিট, এবং ডেড বডিজ দেখা গেছে যারা মারা গেছে ভিকটিমস তাদের ডেড বডিগুলো স্ক্যাটার্ড অন দ্য স্ট্রিট, এবং যেগুলো রাস্তায় স্ক্যাটার্ড অবস্থায় পড়ে আছে। বা তোমরা এখানে এভাবেও লিখতে পারো যে সিসিটিভি ফুটেজ শোড থিক অরেঞ্জ ফ্লেমস, টুইস্টেড অ্যান্ড চার্ড ভেহিকলস অ্যান্ড স্ক্যাটার্ড ডেড বডিজ অন দ্য স্ট্রিট। তোমরা এখানে এভাবেও লিখতে পারো যে স্ক্যাটার্ড ডেড বডিজ, কারণ আমরা যেহেতু এখানে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ গুলো লিখে করা হচ্ছে ফ্রেজগুলো, সো আমরা এখানে লিখতে পারি স্ক্যাটার্ড ডেড বডিজ অন দ্য স্ট্রিট, এভাবেও লেখা যেতে পারে। So CCTV footage showed thick orange flames, twisted and charred vehicles and scattered dead bodies on the street. Police, fire brigade teams and disaster response personnel reached the spot immediately. সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশ, ফায়ার ব্রিগেডের টিম এবং ডিজাস্টার রেসপন্স পার্সোনাল টিম যারা রয়েছে তারা সবাই পৌঁছে যায় সেই স্পটে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। The entire area was cordoned off, এবং ওই পুরো এলাকাটা পুলিশ সঙ্গে সঙ্গে ঘিরে দেয়। cordoned off মানে পুরো এলাকাটা ঘিরে দেওয়া। The injured were taken to nearby hospital, এবং যারা আহত লোক তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কাছের হসপিটালে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা ঘটনাটা কি ঘটেছিল, কোথায় কবে কখন ঘটেছিল, কিভাবে ঘটলো এবং তার পরবর্তী যে এফেক্ট, কতজন আহত হলো, কিভাবে তাদেরকে ব্যবস্থা করা হলো, সেই বিষয়টা পুরোটা লেখা হয়েছে। এর পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখব যে ইনভেস্টিগেশনে কি কি তথ্য উঠে আসছে বা তার পরবর্তী কিভাবে আমরা সেখানে একটা প্রিপেয়ার্ডনেস নেওয়ার চেষ্টা করা হয়েছে সরকারি তরফে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যাকে এনআইএ বলা হয়, কনফার্মড in its investigation that it was a deliberate terrorist act by a suicide bomber. এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কনফার্ম করেছে তাদের ইনভেস্টিগেশনে দ্যাট ইট ওয়াজ এ ডেলিবারেট টেররিস্ট অ্যাক্ট, এটা ইচ্ছাকৃতভাবে একটি টেররিস্ট অ্যাক্ট বা বলতে পারো যে সন্ত্রাসবাদী কাজকর্ম, যেটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বাই আ সুসাইড বম্বার। মনে করা হচ্ছে যে ঘটনাটি ঘটিয়েছে সেটি একটি কিন্তু সুসাইড বম্বারের কাজ ঘটনাটি, এবং যিনি ড্রাইভ করছিলেন, গাড়ি চালাচ্ছিলেন, i-20 গাড়ি চালাচ্ছিলেন, তিনি এই ঘটনাটি ঘটিয়েছে এবং বলা হচ্ছে যে তিনি সুসাইড বম্বার ছিলেন। ঠিক আছে, সো এটা মনে করা হচ্ছে, কনফার্ম করা হয়েছে, ইনভেস্টিগেশনে উঠে এসেছে যে একটা সুসাইড বম্বারের মাধ্যমে এটা একটা ডেলিবারেট টেররিস্ট অ্যাক্ট, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে একটি সন্ত্রাসবাদী কাজ। যদিও কোনো সন্ত্রাসবাদী গ্রুপ এখনো পর্যন্ত এর দায় স্বীকার করেনি, কিন্তু মনে করা হচ্ছে যোগসাজশ রয়েছে, এবং এই যে ব্যক্তি যিনি মারা গেছেন সুসাইড বম্বার হিসেবে, তিনি মনে করা হচ্ছে তার যে বাসস্থান, তিনি অবশ্যই কাশ্মীরের লোক এবং তাকে ট্রেস করা গেছে, তার ফ্যামিলিকে ট্রেস করা গেছে। It is suspected that deadly explosive TATP or mother of Satan was used in this blast. It is suspected, সন্দেহ করা হচ্ছে, মনে করা হচ্ছে যে ডেডলি এক্সপ্লোসিভ, খুবই মারাত্মক বিস্ফোরক টিএটিপি, যাকে সংক্ষেপে টিএটিপি বলা হয়, কিংবা তার একটা নিকনেম আছে মাদার অফ সেইটন, অর্থাৎ শয়তানের মা, কারণ এটার যে মারাত্মক বা ধ্বংসাত্মক
রূপ এতটাই মারাত্মক, সেই জন্য তার নাম দেওয়া হয়েছে মাদার অফ সেইটান ওয়াজ ইউজড, এটি ব্যবহৃত হয়েছিল ইন দি ব্লাস্ট, এই ব্লাস্টের ক্ষেত্রে। এটা সাসপেক্ট করা হচ্ছে, প্রথমে মনে করা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট যে ফিউয়েল অয়েল সেটা ব্যবহৃত করা হয়েছে, বাট পরে দেখা গেছে সেটা নয়, কারণ ধ্বংসের যে বিবরণ, ধ্বংসের যে চিত্র, সেটাতে সাসপেক্ট করা হচ্ছে যে এখানে হয়তো টিএটিপি বা মাদার অফ সেইটান এই এক্সপ্লোসিভ ব্যবহৃত হয়েছে। এনআইএ হ্যাড অ্যারেস্টেড আ ম্যান অ্যাকিউজড অফ হেল্পিং দি বম্বার। এনআইএ অলরেডি অ্যারেস্ট করেছে একটি লোককে যিনি কিনা যে বম্বার ছিল, সুসাইড বম্বার, তাকে সাহায্য করছিল বলে অ্যাকিউজ করা হয়েছে, সেই দোষে তাকে ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। অ্যান্ড হি ওয়াজ টেকেন ইনটু কাস্টাডি ফর ফার্দার ইন্টারোগেশন, এবং তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে আরো বেশি করে জিজ্ঞাসাবাদের জন্য, তাকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। তাহলে এনআইএ কিন্তু তাদের তদন্ত শুরু করেছে, এবং তদন্তে আমরা বেশ কিছু তথ্য প্রত্যেক দিন দেখছি উঠে আসছে, এবং আমরা সত্যিটা আরো ক্লিয়ারলি জানতে পারছি কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কেন ঘটানো হয়েছিল এমন বিধ্বংসী মর্মান্তিক ঘটনা। Airports, railway stations, government buildings, and heritage sites across the country have been put on high alert. এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদের সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের যে এয়ারপোর্টস রয়েছে, রেলওয়ে স্টেশনস রয়েছে, গভর্নমেন্ট বিল্ডিংস রয়েছে এবং হেরিটেজ সাইটস রয়েছে, সেই সমস্ত জায়গাতে কি করা হয়েছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। The PM expressed his grief over the loss of lives. প্রধানমন্ত্রী তার যে শোক, গ্রিফ, সেটি এক্সপ্রেস করেছেন এই নিষ্পাপ প্রাণের মৃত্যুতে, and directed to bring the perpetrators, collaborators and their sponsors to justice without delay. এবং তিনি ডাইরেক্ট করেছেন এনআইএ কে, তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত এজেন্সিকে টু ব্রিং দি পারপিট্রেটার্স, যারা এই রকম বিধ্বংসী কাণ্ডগুলো ঘটাচ্ছে সেই সমস্ত দোষীদেরকে, পারপিট্রেটরদেরকে খুঁজে বের করা, তাদের কোলাবোরেটরস, তারা কাদের সাথে মিলে কাজ করছে, তাদের সমস্ত সঙ্গী সাথীদেরকে খুঁজে বের করা, অ্যান্ড দেয়ার স্পন্সর্স, এবং কাদের হয়ে তারা কাজ করছে, কারা তাদেরকে ফান্ডিং করছিল, তাদের স্পন্সর্স কারা ছিল, এই সবাইকে, এই অপরাধের সাথে জড়িত প্রত্যেকটি মানুষকে খুঁজে বের করার কথা বলা হয়েছে, টু জাস্টিস, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উইদাউট ডিলে, কোনো রকম দেরি না করে। The Delhi government announced compensation for the families of the deceased and the injured. দিল্লি সরকার ঘোষণা করেছে ক্ষতিপূরণ ফর দি ফ্যামিলিস অফ দি ডিসিজড, মৃতের পরিবারকে এবং যারা আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। It has created fear and panic among the citizens of the country. দেশের যারা জনগণ, নাগরিক, তাদের মধ্যে ভয় এবং একটা ভীতি সঞ্চার করেছে এই ঘটনা। It has created fear and panic. ভয় এবং ভীতি সৃষ্টি করেছে সিটিজেনদের মধ্যে এই যে টেররিস্ট অ্যাক্টিভিটি রয়েছে সেটির মাধ্যমে। আমরা এখানে প্রত্যেক দিন বিভিন্ন তথ্য খুঁজে পাচ্ছি, নতুন নতুন ইনফরমেশন উঠে আসছে এবং আমরা সত্যের আরো কাছে পৌঁছচ্ছি, আমরা আরো জানতে পারছি আসল ঘটনাটা কি ঘটেছিল। সো তোমরা তোমাদের রিপোর্ট রাইটিং এ অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রেখেই লিখবে, যাতে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি না হয়। তোমরা একজন স্টুডেন্ট হিসেবেই এই রিপোর্টটাকে প্রেজেন্ট করবে। তাহলে আমরা পুরো রিপোর্টে প্রথম প্যারাগ্রাফে ঘটনাটা কি ঘটেছিল, কোথায় ঘটেছিল, কতজন মারা গেছে, এই পুরো বিষয়টা লেখা হয়েছে, উদ্ধার কার্য কিভাবে করা হয়েছিল। পরবর্তী প্যারাগ্রাফে আমরা ইনভেস্টিগেশন সম্পর্কে কিছু কথা লিখেছি। তোমাদের যদি মনে হয় এই কথাগুলো তোমরা লিখবে না বা তোমরা এটাকে এড়িয়ে যাবে, তোমাদের ওয়ার্ড লিমিট রয়েছে বলে, তোমরা এই প্যারাগ্রাফটা বাদ দিয়ে দিতে পারো। তোমরা এই প্যারাগ্রাফটা বাদ দিয়ে দিতে পারো, কিংবা লিখতে পারো যে এনআইএ এটা ইনভেস্টিগেট করছে এবং ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। তোমরা সিম্পলি একটা সেন্টেন্সে এই ঘটনাটা লিখতে পারো যে এনআইএ ইজ ইনভেস্টিগেটিং দিস ইনসিডেন্ট অ্যান্ড ইট ইজ স্টিল গোয়িং অন, এবং এখনো এটা চলছে, এখনো কিছু সন্ধান পাওয়া যায়নি। এবং লাস্ট প্যারাগ্রাফে লেখা হয়েছে যে কিভাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং তারপর কম্পেনসেশন কি ঘোষণা করা হয়েছে, এই বিষয়টা লেখা হয়েছে। যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্টে আমরা এই ফরম্যাটেই লিখবো যে প্রথমে ক্যাজুয়ালিটির কথা লেখা হবে, তারপর রেস্কিউ অ্যান্ড সেখান থেকে কিভাবে তাদেরকে রিলিভ করা হচ্ছে সেটা লেখা হবে, তারপরে কম্পেনসেশন এই বিষয়টা আসবে। এইভাবেই রিপোর্টগুলো তোমাদের কিন্তু লিখতে হবে।
আশা করছি আজ ক্লাস তোমাদের ভালো লেগেছে, রিপোর্টটা বুঝতে পেরেছো। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।